এবার ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে অবস্থান জানালেন তারেক রহমান। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে মাদারীপুরে বিএনপির দুই নেতার সমর্থকদের সংঘর্ষ ও পাল্টাপাল্টি হামলা। এবার এনসিপির সঙ্গে তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রীর বৈঠক। এদিকে আবরার ফাহাদ হত্যার ৬ বছর এখনো কার্যকর হয়নি রায়। আরো জানিয়ে দিব, এবার ঢাকা অভিমুখে লং মার্চের হুঁশিয়ারি হেফাজতের। এদিকে আওয়ামী লীগের বিচারে আনুষ্ঠানিক তদন্ত শুরু, জানালেন চিফ প্রসিকিউটর। এবার বিএনপি এককভাবে ক্ষমতায় গেলে বাড়বে চাঁদাবাজি, দাবি চরমোনাই পীরের। এবং সর্বশেষে জানিয়ে দিব, এদিকে আওয়ামী লীগের নতুন পরিকল্পনা ফাঁস। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এবার ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে অবস্থান জানালেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে অবস্থান জানিয়েছেন। তিনি বলেছেন, সবার আগে বাংলাদেশ। আমি আগে আমার দেশের মানুষের স্বার্থ দেখব, আমার দেশের স্বার্থ দেখব, ওটাকে আমি রেখে আপহোল্ড করে আমি যা যা করতে পারবো আমি তাই করব। বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে বিএনপির নীতি কি হবে এমন প্রশ্নের উত্তরে তারেক রহমান এ কথা বলেন। বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে দ্বিতীয় ও শেষ পর্ব মঙ্গলবার প্রকাশ করা হয়। দীর্ঘ ১৭ বছর পর এই প্রথম কোন গণমাধ্যমে সাক্ষাৎকার দিলেন তারেক রহমান। সোমবার সাক্ষাৎকারের প্রথম পর্ব প্রকাশ করা হয়। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কেমন হওয়া উচিত বা কেমন থাকা প্রয়োজন এ নিয়ে প্রশ্নের উত্তরে তারেক রহমান বলেন, অবশ্যই আমি আমার পানির হিস্সা চাই, অবশ্যই আমি দেখতে চাই না যে আরেক ফেলানি ঝুলে আছে, অবশ্যই আমরা এটা মেনে নেব না। এদিকে মাদারীপুরে বিএনপির দুই নেতার সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি হামলা। মাদারীপুরের কালকিনিতে বিএনপির মনোনয়ন প্রত্যাশী দুই নেতার সমর্থকদের মধ্যে লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি দুটি মামলা হয়েছে। ২৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ২ শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে। সোমবার মধ্যরাতে দুই পক্ষের অনুসারীরা কালকিনি থানায় আলাদা দুটি মামলা করেন। পুলিশ প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুর ১২টার দিকে মাদারীপুর ৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মেজর রেজাউল করিম তার শতাধিক অনুসারী নিয়ে কালকিনি উপজেলা চত্বরে ঢোকেন। দুপুর ১২:৩০টার দিকে রেজাউল করিম তার অনুসারীদের উপজেলা চত্বরের মাঠে রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল আরেফিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। মাঠে থাকা রেজাউল করিমের অনুসারীরা বিএনপির মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় নেতা আনিসুর রহমান তালুকদারের অনুসারী এস এম তুহিনের উপর হামলা চালায় বলে অভিযোগ উঠে। খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে উভয় পক্ষ লাঠি সোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এবার এনসিপির সঙ্গে তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রীর বৈঠক। বিচার সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি সহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে তুরস্কের ফরেন অ্যাফেয়ার্সের ডেপুটি মিনিস্টার বেরিস একিনোজির সঙ্গে জাতীয় নাগরিক পার্টির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যা ৭টায় তুরস্ক দূতাবাসে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠকে অংশগ্রহণ করে। প্রতিনিধি দলে আরও ছিলেন আলাউদ্দিন মোহাম্মদ, সুলতান মোহাম্মদ জাকারিয়া, মনিরা শারমিন, নীলিমা দোলা ও ডক্টর আতিক মুজাহিদ। বৈঠকে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকারের প্রস্তুতি সংস্কার সম্পর্কিত বিশেষত সংবিধান সংস্কার নিয়ে বিশদ আলোচনা হয়। এছাড়াও তুরস্কের সঙ্গে বাংলাদেশের যৌথ অর্থনৈতিক কমিশন গঠন, দ্বিপাক্ষিক সহযোগিতা, ইউথ এক্সচেঞ্জ, রোহিঙ্গার প্রত্যাবাসন সহ দেশের সার্বিক পরিস্থিতি ও অগ্রগতি নিয়ে আলোচনা হয়। এ সময় নাহিদ ইসলাম উপপররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরের জন্য ধন্যবাদ জানান এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরো এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। এদিকে আবরার ফাহাদ হত্যার ৬ বছর এখনো কার্যকর হয়নি রায়।
6 বছরেও চূড়ান্ত নিষ্পত্তি হয়নি বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার। বিচারিক আদালত ও হাইকোর্টের রায়ের পর এখনো শুরু হয়নি আপিল বিভাগের কার্যক্রম, এমনটাই জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবীরা। মামলা দ্রুত নিষ্পত্তি করে দোষীদের শাস্তি কার্যকরের দাবি জানিয়েছেন নিহত আবরারের বাবা। বুয়েটের শেরেবাংলা হলের 1011 কক্ষে থাকতেন আবরার ফাহাদ। ঠিক তার উপরেই 2011 নম্বর কক্ষ, যেখান থেকে আবরারের রক্তাক্ত নিথর দেহ উদ্ধার করা হয়। 2019 সালের 7 অক্টোবর এই কক্ষেই পিটিয়ে হত্যা করা হয় বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের 2য় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে। পরে সিঁড়িতে লাশ ফেলে চলে যায় হত্যাকারীরা। সন্তান হত্যার ঘটনায় তৎকালীন বুয়েট ছাত্রলীগের 25 জন নেতাকর্মীর নামে হত্যা মামলা দায়ের করেন আবরারের বাবা। প্রায় 2 বছর পর মামলার রায়ে 25 জন আসামির মধ্যে 20 জনের মৃত্যুদণ্ড ও বাকিদের যাবজ্জীবন সাজা দেন বিচারিক আদালত। চলতি বছরের মার্চে দেওয়া হাইকোর্টের রায়েও বহাল থাকে বিচারিক আদালতের আদেশ। এরপর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে বেশ কয়েকজন আসামি। 2 রায়ে বেশ কিছু ত্রুটি আছে বলে দাবি করেন আসামি পক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলু। এবার ঢাকা অভিমুখে লং মার্চের হুঁশিয়ারি হেফাজতের। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব কর্তৃক পবিত্র কোরআন অবমাননার দৃষ্টান্তমূলক বিচার না হলে দেশের শীর্ষ আলেমদের সঙ্গে পরামর্শ করে ঢাকা অভিমুখে লং মার্চের ডাক দিতে বাধ্য হবে হুঁশিয়ারি দিয়েছে হেফাজতে ইসলাম। মঙ্গলবার বিকেল 5:30টায় হাটহাজারীতে এক প্রতিবাদ সমাবেশে এই হুঁশিয়ারি দেন হাটহাজারী মাদ্রাসার সিনিয়র মুফতি ও হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমির আল্লামা মুফতি জসিম উদ্দিন। হেফাজতে ইসলাম হাটহাজারী উপজেলা শাখার উদ্যোগে এ আয়োজন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, অপূর্ব নামের শিক্ষার্থীর কোরআন অবমাননার জঘন্য কর্মকাণ্ড দেশের কোটি কোটি মুসলমানের হৃদয়ে গভীরভাবে আঘাত করেছে। সরকারের উচিত এর পেছনের ইন্ধনদাতাদের শনাক্ত করে আইনের আওতায় আনা। সমাবেশে হেফাজতের কেন্দ্রীয় উপদেষ্টা আল্লামা কিফায়াতুল্লাহ বলেন, মুসলমানরা শান্তিপ্রিয় জাতি হলেও প্রতিনিয়ত কোরআন অবমাননার মাধ্যমে উস্কানিমূলক পরিস্থিতির সম্মুখীন হচ্ছে। হাটহাজারী উপজেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ আলী কাসেমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে হেফাজতের অন্যান্য নেতারা বক্তব্য রাখেন মাওলানা নাসির উদ্দিন মুনির, মাওলানা জাকারিয়া নোমান ফয়েজি, মাওলানা মাহমুদুল হোসাইন, মাওলানা শেখ হুসাইন মোহাম্মদ শাহজাহান, মাওলানা আনোয়ার শাহ আজহারি প্রমুখ। এদিকে আওয়ামী লীগের বিচারে আনুষ্ঠানিক তদন্ত শুরু, জানালেন চিফ প্রসিকিউটর। জুলাইয়ে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দল হিসেবে আওয়ামী লীগের বিচারের আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এর মধ্যে তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। চিফ প্রসিকিউটর বলেন, জুলাইয়ে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দল হিসেবে আওয়ামী লীগের ব্যাপারে আগেই অভিযোগ দিয়েছে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন নামে একটি রাজনৈতিক দল। সেটার ভিত্তিতে তদন্ত করছি। সুতরাং এই মুহূর্তে দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে অপরাধী সংগঠন হিসেবে বিচারের মুখোমুখি করার জন্য প্রাথমিক তদন্তের কাজটা আমরা শুরু করতে যাচ্ছি। গত বছরের 2 অক্টোবর আওয়ামী লীগের বিচার নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর অভিযোগ দাখিল করেন এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ। গণহত্যার সরাসরি হুকুমদাতা হিসেবে আওয়ামী লীগের পাশাপাশি 14 দলীয় জোটকেও দায়ী করা হয়। এবার বিএনপি এককভাবে ক্ষমতায় গেলে বাড়বে চাঁদাবাজি, দাবি চরমোনাই পীরের। বিএনপি যদি এককভাবে ক্ষমতায় আসে তাহলে দেশে চাঁদাবাজি, গুন্ডাতন্ত্র ও টাকা পাচার আরো বাড়বে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। তিনি বলেন, বিএনপি একা ক্ষমতায় গেলে বাইপাস দিয়ে আওয়ামী লীগ ও ভারত ঢুকবে। তখন আরেকটি প্রতারক জোট জনগণের ঘাড়ে চেপে বসবে। সোমবার বিকেলে সুনামগঞ্জ পৌর শহরের পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখা আয়োজিত এক গণসমাবেশে এসব কথা বলেন তিনি। চরমোনাই পীর বলেন, 30 থেকে 35% ভোটে সরকার গঠিত হলেও 60 থেকে 65% ভোট অপচয় হয়। আমরা চাই পিয়ার
পদ্ধতিতে নির্বাচন যাতে প্রতিটি ভোটের মূল্য থাকে, এতে দেশ ফ্যাসিবাদী শাসন ও চাঁদাবাজ মুক্ত হবে। তিনি আরো বলেন, নরসিংদীতে একজন পুলিশ কর্মকর্তা চাঁদাবাজি রুখতে গিয়ে নিজেই মার খেয়েছেন। দৃশ্যমান বিচার বা সংস্কার ছাড়াই নির্বাচন হলে গণতন্ত্র নয়, গুন্ডাতন্ত্র কায়েম হবে, চাঁদাবাজি বাড়বে, আরো মায়ের কোল খালি হবে। এদিকে আওয়ামী লীগের নতুন পরিকল্পনা ফাঁস। স্বৈরাচার শেখ হাসিনা সহ তার শীর্ষ নেতাকর্মীরা দেশ থেকে পালানোর পর বিদেশে বসেও ষড়যন্ত্র অব্যাহত রেখেছেন। এবার তাদের টার্গেট দেশের অর্থনীতি। তারা অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিতে 2 লাখ কোটি টাকার সমপরিমাণ জাল নোট দেশে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। তাদের এই অপকর্মে মদদ দিচ্ছে পার্শ্ববর্তী দেশের একটি বিশেষ গোয়েন্দা সংস্থা। বিশেষভাবে দেশটির নিজস্ব মুদ্রা ছাপানোর ব্যবস্থায় নকল মুদ্রা তৈরি করে দিচ্ছে তারা। এছাড়া বাংলাদেশের ঢাকসালে ব্যবহৃত মেশিন ও যন্ত্রাংশ ওই দেশের তৈরি, সেই মেশিনও এ কাজে ব্যবহৃত হতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে জাল মুদ্রায় ব্যবহৃত কাগজ এবং বাংলাদেশের নোটের কাগজ একই হওয়ায় সন্দেহ আরো বেড়েছে। বিশাল অঙ্কের জাল নোট তৈরিতে সন্দেহভাজনদের মধ্যে আছেন ঢাকসালের টাকা তৈরির সাবেক ডিজাইনার সহ আওয়ামী কারিগররা। এরা গোয়েন্দাদের তত্ত্বাবধানে লম্বা সময় নিয়ে জাল টাকা ছাপিয়েছে। এ ধরনের নোট নিজস্ব গোপন নেটওয়ার্কের মাধ্যমে বাংলাদেশে ঢুকিয়ে দেওয়া হচ্ছে।